ছাত্রলীগের গুন্ডারা গতকাল যখন সাধারণ শিক্ষার্থীদের উপরে ঝাঁপিয়ে পড়েছে, তারা চেয়েছিল তীব্র একটা আতঙ্ক তৈরি করে সবাইকে চুপ করিয়ে দেওয়ার জন্য ফরএভার। আজকে এই ভিডিও যখন রেকর্ড করছি তখন সারা ঢাকা তো বটেই, প্রায় সারা দেশ অচল করে দিয়েছে সাধারণ শিক্ষার্থীরা। চাকরিতে কোটা সংস্কার দাবিতে শিক্ষার্থীদের চলমান বিক্ষোভ নিয়ে সরব আন্তর্জাতিক নানা সংবাদ মাধ্যম। সাধারণ শিক্ষার্থীদের উপর হামলার কঠোর সমালোচনা করেছে ব্রিটিশ মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। এদিকে সহিংসতার নিন্দা জানিয়ে যুক্তরাষ্ট্র বলছে পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে ওয়াশিংটন। আমার কষ্ট লাগছে যে এখানে এত ছাত্রছাত্রী, কিন্তু শিক্ষক আমি একা। একজন শিক্ষক বাংলাদেশে অভিভাবকের মতো এতগুলো ছাত্রছাত্রী আছে, আমার কলিগদের উচিত ছিল আশেপাশে থাকা। ছাত্রদের প্রোটেকশনের আগে শিক্ষক যদি আগে আঘাত না পায় তাহলে সে কিসে শিক্ষক? প্রিয় দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। নতুন একটি ভিডিওতে আপনাদের জানাচ্ছি স্বাগতম। আজকের এই ভিডিওতে আপনারা দেখতে চলেছেন শিক্ষার্থীরা যে কোটা আন্দোলনটি শুরু করেছে, সেই আন্দোলনে কিন্তু আন্তর্জাতিক পর্যায়ে মামলা করে দিয়েছে। সেই সাথে সাথে কিন্তু শেখ হাসিনার অবস্থা ভয়াবহ খারাপ হতে চলেছে, এমনটা কিন্তু জানিয়েছে গণমাধ্যম। প্রিয় দর্শক বন্ধুরা, আজকের এই ভিডিওতে আপনারা বিস্তারিত এবং প্রমাণের মাধ্যমে সবকিছু দেখতে পারবেন। সেই সাথে কিন্তু আজকের এই ভিডিওতে আপনারা দেখতে পাবেন গোলাম মাওলা রনি সাহেব কিন্তু বলেছে শেখ হাসিনা কি তাহলে এবার হাল ছেড়ে দিবে, নাকি শেখ হাসিনা পালিয়ে যাবে, এমন কথা কিন্তু বলেছে গোলাম মাওলা রনি সাহেব। আজকে সেই বিষয়গুলো আপনারা বিস্তারিত এবং প্রমাণের মাধ্যমে দেখতে পারবেন। সেই সাথে যে ভিডিওর অংশ বিশেষ দেখিয়ে ভিডিওগুলো শুরু করেছিলাম, সেই ভিডিওগুলো আপনারা ধাপে ধাপে এবং বিস্তারিত মাধ্যমে দেখতে পারবেন। প্রিয় দর্শক বন্ধুরা, আমি বেশি কথা বলবো না, আপনাদের সরাসরি বিস্তারিত ভিডিওতে নিয়ে যাব। বিস্তারিত ভিডিওটি দেখার আগে যারা এখন চ্যানেল সাবস্ক্রাইব করে রাখেন, এই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন নিউজ ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য। প্রিয় দর্শক বন্ধুরা, এই ভিডিওটি লাইক দিয়ে চলুন আমরা ধারাবাহিকভাবে সেই বিস্তারিত ভিডিওগুলো একের পর এক দেখে আসি। চাকরিতে কোটা সংস্কার দাবিতে শিক্ষার্থীদের চলমান বিক্ষোভ নিয়ে সরব আন্তর্জাতিক নানা সংবাদ মাধ্যম। সাধারণ শিক্ষার্থীদের উপর হামলার কঠোর সমালোচনা করেছে ব্রিটিশ মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। এদিকে সহিংসতার নিন্দা জানিয়ে যুক্তরাষ্ট্র বলছে পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে ওয়াশিংটন। কোটা সংস্কারের দাবিতে উত্তাল গোটা দেশ, যার উত্তাপ ছড়িয়েছে বহির্বিশ্বেও। শিক্ষার্থীদের ওপর হামলার নিন্দা জানিয়েছে যুক্তরাজ্য ভিত্তিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টের মাধ্যমে একথা জানায় সংস্থাটির দক্ষিণ এশিয়া শাখা। প্রোটেক্ট দ্য প্রোটেস্ট হ্যাশট্যাগ দিয়ে লেখা এ পোস্টে দ্রুত সরকারকে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জানায় অ্যামনেস্টি। সংস্থাটি আরও জানায়, অতীতেও বাংলাদেশে বৈধ আন্দোলনে সাদা পোশাকধারীদের হামলার ঘটনা শনাক্ত করেছেন তারা। কোটা আন্দোলন প্রসঙ্গে আলোচনা হয়েছে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত ব্রিফিংয়ে। শিক্ষার্থীদের ওপর সহিংসতার নিন্দা জানান মুখপাত্র ম্যাথিউ মিলার। বলেন, উদ্ভূত পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে ওয়াশিংটন। ঢাকা সহ সারা দেশে ছাত্র আন্দোলনের বিষয়ে আমরা সচেতন ও পর্যবেক্ষণ করছি। শতাধিক আহত ও আক্রমণের শিকার হয়েছে। মত প্রকাশের স্বাধীনতা ও শান্তিপূর্ণ সমাবেশ যে কোনো গণতন্ত্রের জন্য অপরিহার্য। আমরা শান্তিপূর্ণ সমাবেশে হামলার নিন্দা জানাই। সহিংসতায় যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের প্রতি সহানুভূতি প্রকাশ করছি। শতাধিক শিক্ষার্থী আহতের দাবি করে প্রতিবেদন প্রকাশ করেছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। হামলার জন্য ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠনকে দায়ী করেন তারা। ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অফ ইন্ডিয়া এবং এনডিটিভির প্রতিবেদনেও উঠে এসেছে একই তথ্য। বার্তা সংস্থা রয়টার্স গুরুত্ব দিয়ে প্রকাশ করেছে বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলনের খবর। একে প্রধানমন্ত্রী শেখ হাসিনার চতুর্থ মেয়াদে ক্ষমতা নেয়ার পর প্রথম ও সবচেয়ে বড় বিক্ষোভের তকমা দিয়েছে সংবাদ মাধ্যমটি। ছাত্রলীগের গুন্ডারা গতকাল যখন সাধারণ শিক্ষার্থীদের উপরে ঝাঁপিয়ে পড়েছে, তারা চেয়েছিল তীব্র একটা আতঙ্ক তৈরি করে সবাইকে চুপ করিয়ে দেওয়ার জন্য ফরএভার। আজকে এই ভিডিও যখন রেকর্ড করছি তখন সারা ঢাকা তো বটেই, প্রায় সারা দেশ অচল করে দিয়েছে সাধারণ শিক্ষার্থীরা। গতকালই বলেছিলাম এই জায়গাটাই হলো লড়াইয়ের জায়গা। ভীতি তৈরি করে দূর করতে চাইছে, আর এই ভীতিকে জয় করে আবার মাঠে থাকার প্রত্যয়। কথা বলবে এটা নিয়ে পরে, কিন্তু আরেকটা ইস্যু নিয়ে একটু কথা বলা দরকার আছে বলে মনে করি। সেটা হচ্ছে, গতকাল যে বর্বরতা চালানো হয়েছে সাধারণ শিক্ষার্থীদের উপরে, তাতে ছাত্র মারা গেছে। আমি আমাদের দেশের মিডিয়াতে খবরটা আসতে দেখিনি, কিন্তু এটা নিয়ে আমাদের আলাপ করা দরকার আছে। এবং আমাদের এটা নিয়ে যা যা হচ্ছে, সরকারের দিক থেকে যা বলা হচ্ছে, সব কিছু নিয়ে একটু কথা বলি। প্রথম কথাটা হচ্ছে, আমরা জানলাম কীভাবে আমেরিকার পররাষ্ট্র মন্ত্রণালয়ের যে ব্রিফিং আছে, সেখানে ম্যাথিউ মিলারকে প্রশ্ন করা হয়েছিল এই কোটা মুভমেন্টের ব্যাপারে। আমেরিকা কিছু তথ্য দিয়েছে, তারা এই ব্যাপারে কীভাবে ইনফর্মড আছে ইত্যাদি ইত্যাদি। তিনি যা বলেন সেটা হচ্ছে এরকম: বাংলাদেশের ঢাকাসহ বিভিন্ন জায়গায় ব্যাপকভাবে ছড়িয়ে পড়া শিক্ষার্থীদের বিক্ষোভের বিষয়ে যুক্তরাষ্ট্র অবগত রয়েছে। এই বিক্ষোভে এখন পর্যন্ত 2 জন নিহত এবং হামলায় শত শত বিক্ষোভকারী আহত হয়েছেন বলে জানতে পেরেছি। মিলার আরও বলেন, মত প্রকাশ এবং শান্তিপূর্ণ সমাবেশের স্বাধীনতা যে কোনো বিকাশমান গণতন্ত্রের জন্য প্রয়োজনীয় ভিত্তি হিসাবে কাজ করে। শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের বিরুদ্ধে সকল প্রকার সহিংসতাকে আমরা নিন্দা জানানো হয়েছে। কিন্তু যেটা সবচেয়ে জরুরি পয়েন্ট, সেটা হচ্ছে 2 জন নিহত হয়েছে। সরকার এটার প্রতিবাদ জানিয়েছে। আমি এরকম নিউজও দেখলাম, প্রতিবাদ জানানোর কথা। আমরা গতকাল পর্যন্ত বাংলাদেশি কোনো মিডিয়াতে এই নিহতের খবর দেখিনি। প্রশ্ন হচ্ছে, সরকার যখন আমাদের সামনে কোনো একটা তথ্য আনে,
মানে এমন একটা সরকার যেটাকে আমরা আমাদের সরকার বলে বিশ্বাস করি না। একটা গণতান্ত্রিক ব্যবস্থায় জেনুইন একটা নির্বাচন হলে আমি যাকে ভোট দেবো তিনি নির্বাচিত নাও হতে পারেন, তিনি সরকার নাও করতে পারেন, তারপর ওটাকে আমি আমার সরকার হিসেবে ওন করি, কারণ রুলস অফ দ্য গেম ঠিক ছিল, সেই গেমের অধীনে আমি গেছি, আমি হেরেছি, কিন্তু যিনি জিতেছেন তিনি আমার সরকার, তাকে মানি। কিন্তু বর্তমানে বাংলাদেশে জনপ্রতিনিধিত্বহীন যে সরকার তৃতীয় টার্মের মতো ক্ষমতায় আছে, তাকে আমরা কোনোভাবেই সরকার মনে করি না, আজ না 14 সাল থেকেই মনে করি না। সেই সরকার যখন বলে আমেরিকান দূতাবাস বা আমেরিকার যে পররাষ্ট্র দপ্তর মিথ্যা তথ্য দিয়েছে, ভুল তথ্য দিয়েছে, সেটাকে আমরা বিশ্বাস করি না। আবার একই সাথে আমেরিকা এরকম একটা তথ্য দেবে, সেটা মিথ্যা হয়েই যাবে, এটা কি খুব সহজ কথা? একটা দায়িত্বশীল জায়গা, একটা দায়িত্বশীল দেশ, সেই দেশটারও নিজস্ব সূত্রে তথ্য নেওয়ার মতো নিশ্চয়ই নানান রকম ব্যবস্থা, বিধি ব্যবস্থা বাংলাদেশে আছে। সুতরাং তাদের কাছে যখন এরকম একটা তথ্য আছে, সেই তথ্যটাকে আমরা উড়িয়ে দিতে পারি না সরকারের মতো। রাদার আমি বলেছি যে কাউকে যদি বিশ্বাস করতে হয়, সেটা এই দেশের আওয়ামী লীগ সরকারকে না, এই রেজিমকে না। এই রেজিম একটা সত্য কথা বলবে যেটা কোনোভাবে তার বিপক্ষে যায়, হতেই পারে না। এই সরকারগুলো টিকে থাকে মিথ্যা বয়ানের উপরে, মিথ্যা বলার উপরে। সুতরাং আমাদের এই ব্যাপারটা একটু সিরিয়াসলি চোখ রাখা দরকার। যারা আন্দোলন করছেন, তাদের মধ্যে যারা ইনজিওর্ড হয়েছেন, তাদের মধ্যে কে কী অবস্থায় আছেন, কারণ আমরা এর আগেও দেখেছি বিভিন্ন সময়ে যারা মারা গেছেন সেই সংখ্যাটাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়েছে। আমাদের মনে নাই শাপলা চত্বরে কতজন মারা গেছে, সরকারি সংখ্যার সাথে স্পষ্টভাবে দ্বিমত প্রকাশ করেছিলেন ঘাতক দালাল নির্মূল কমিটি যারা আছে, তাদের একটা খুব আলাদা একটা তদন্ত দল তৈরি হয়েছিল, তারা সরকারের সংখ্যার সাথে দ্বিমত প্রকাশ করেছিলেন। সুতরাং সরকারের সংখ্যার সাথে সরকারের দালাল টালাল লোকজনও দ্বিমত প্রকাশ করে, অন্যরা তো করবেই। এছাড়া বিএনপির এই মুভমেন্টের সময় বিশেষ করে 28 অক্টোবর হত্যার সংখ্যা নিয়েও এক ধরনের বিভ্রান্তি আছে, আমি দেখেছি, এটা নিয়ে কথাবার্তা বলছে। সুতরাং এই সরকারকে আমরা কোনোভাবে বিশ্বাস করি না। দ্রুত এই নিহত হয়েছে কিনা সেই বিষয়টা স্পষ্টভাবে উদ্ঘাটিত হওয়া দরকার, এবং সেটাও আমাদের দেশের মিডিয়া মেইন স্ট্রিম অন্তত চেষ্টা করা দরকার, কারণ এখানে মুভমেন্টে অনেকে আছে, তাদের দিক থেকে যদি তথ্য সেভাবে পাওয়া যায়, আমি বিশ্বাস করি যে ধরনের তথ্যের ব্যাপারে সিরিয়াস সেন্সরশিপ সরকারের দিক থেকে আছে, তথ্য থাকলেও সেই তথ্য প্রচার না করার ক্ষেত্রে সরকার তীব্র চাপ দেবে যাতে প্রচার না করা হয়। তারপরও আমার মনে হয় মিডিয়ারও এই সময়গুলোতে একটু অ্যাক্টিভ থাকা দরকার, এবং আমি সোফার অনেকগুলো মিডিয়া কয়েকটা অন্তত চমৎকারভাবে কাজ করছেন। সুতরাং তাদেরও উচিত হবে এই তথ্যটাকে ভেরিফাই করা এবং এই তথ্যটাকে সবার সামনে নিয়ে আসা। এটা অত্যন্ত জরুরি প্রশ্ন। ও একেবারে অহিংস আন্দোলন করা, একেবারে নিরস্ত্র মানুষের উপরে ঠান্ডা মাথায়, একেবারে শিক্ষার্থীদের উপরে, আপনি অনেকেই, শিশু হয়তো পার হয়েছে মাত্র 18 পার হয়েছে, ফার্স্ট ইয়ারে পরে 19-20 আর্লি 20s লোকজন, ভার্সিটির স্টুডেন্টরা, তাদেরকে যেভাবে বর্বর কায়দায় হামলা করা হয়েছে, তাতে 2 মানুষের মৃত্যু, আরও এই বিভৎসতা কত মানে এটার ইন্টেন্সিটি কত বেশি ছিল, সেই বার্তা আমাদের কাছে ক্লিয়ারলি দেবে। সো আমি মনে করি এটা নিয়ে খুব সিরিয়াস খোঁজখবর করে বিস্তারিতভাবে রিপোর্ট আসা উচিত। আমার কষ্ট লাগছে যে এখানে এত ছাত্রছাত্রী, কিন্তু শিক্ষক আমি একা। একজন শিক্ষক বাংলাদেশে অভিভাবকের মতো এতগুলো ছাত্রছাত্রী আছে, আমার কলিগদের উচিত ছিল আশেপাশে থাকা। ছাত্রদের প্রোটেকশনের আগে শিক্ষক যদি আগে আঘাত না পায়, তাহলে সে কিসের শিক্ষক? আপনাদের কিছু হওয়ার আগে আমাদের হওয়া উচিত। এই দুঃখের কথা বলার পরে আমি আর বেশি কথা বলতে চাচ্ছি না। আমি বলতে চাচ্ছি আপনারা জানেন ছাত্রদের প্রতি আক্রমণ করা হয়েছে, কোন আইন শৃঙ্খলা বাহিনী করে না। থেকে ফিরে এসে অর্থাৎ চীন সফর শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটি সংবাদ সম্মেলন করেছিলেন অন্যবারের মতো। প্রথমেই বলে নেই, এই সংবাদ সম্মেলনটি আমি যদি প্রধানমন্ত্রীর জায়গায় হতাম, মানে আমি যদি প্রধানমন্ত্রী হতাম, এই মুহূর্তে আমি এই সংবাদ সম্মেলনটি করতাম না। দ্বিতীয়ত, যদি নিতান্তই করতে হতো তাহলে তথ্যমন্ত্রীকে দিয়ে বা এই সফরে যে সকল সরকারি আমলা ছিলেন তাদেরকে দিয়ে প্রতি পয়েন্টে একটি সংবাদ সম্মেলন করানোর ব্যবস্থা করতাম। 2 নম্বর হলো যে আমি যদি প্রধানমন্ত্রীকে পরামর্শ দেওয়ার কোনো আমার সুযোগ থাকতো, তাহলে এই সময়টিতে এরকম একটি অনুষ্ঠান করার জন্য আমি কোনো অবস্থাতেই প্রধানমন্ত্রীকে পরামর্শ দিতাম না, তাকে নিষেধ করতাম। কারণ প্রধানমন্ত্রী যাবৎকালে যতগুলো সংবাদ সম্মেলন করেছেন, সব সংবাদ সম্মেলনের মধ্যে এবারের সংবাদ সম্মেলনটি নানা রকম জটিলতা তৈরি করেছে। প্রথমত, এই সংবাদ সম্মেলন দেখে মনে হয়েছে প্রধানমন্ত্রী হতাশ, প্রধানমন্ত্রী বিধ্বস্ত, তার কথাবার্তা ধারাবাহিকতা ছিল না, এবং তিনি কথা বলতে বলতে প্রায় উদাস হয়ে যাচ্ছিলেন এবং এলোমেলো কথাবার্তা বলছিলেন, এবং তার অনেক কথার মধ্যে হতাশা ফুটে উঠছিল। এবং রবীন্দ্রনাথের সেই বিখ্যাত উদাসীন কবিতা, যে হাল ছেড়ে আজ বসে আছি আমি, মন নাহি মোর কিছুতে, সেই যে বিখ্যাত কবিতা, ঠিক সেই কবিতার মতো মনে হচ্ছিল যে প্রধানমন্ত্রী হাল ছেড়ে দিয়েছেন। এবং এখানে যে সকল সাংবাদিক প্রশ্ন করেছেন, সেই প্রশ্নের মধ্যে কোনো ধারাবাহিকতা ছিল না। এবং যিনি নতুন প্রেস সচিব হয়েছেন জনাব নাঈমুল ইসলাম খান,
অন্যান্য সেই যে প্রেস সচিব যারা ইতিপূর্বে ছিলেন তারা কিন্তু সংবাদ সম্মেলনের আগে ঠিক এভাবে যেভাবে ডাইরেক্টিভ ছিল ঠিক ওইরকম ডাইরেক্টিভ ভাবে কোনো মানে প্রেস সচিব সাংবাদিকদেরকে ডমিনেট করেননি কখনো। কিন্তু এখানে নাইমুল ইসলাম খান যেহেতু সম্পাদক ছিলেন এবং সফল সম্পাদক দ্রুত পত্রিকার আজকের কাগজ এবং ভোরের কাগজের সফল সম্পাদক, পরবর্তীতে আমাদের সময়েরও তিনি সফল সম্পাদক, তিনটি পত্রিকার সফল সম্পাদক এবং 3টি ভিন্ন ধারার ডাইমেনশনাল। এখন এই বাংলাদেশে বেশিরভাগ যারা তরুণ প্রজন্মের সাংবাদিক রয়েছেন এদের অনেকেরই সম্পাদক তিনি, এমনকি প্রথম আলোর মতিউর রহমান কিংবা আনিসুল হক এদের সম্পাদকও তিনি। তো ফলে তার মধ্যে একটা কর্তৃত্ব, শিক্ষক সুলভ একটা ডমিনেট করার যে একটা প্রবৃত্তি এটা থাকবে স্বাভাবিক। এর কারণ হলো ওখানে যারা উপস্থিত ছিলেন বেশিরভাগই তার হাতে গড়া, তার অধীনস্থ সাংবাদিক ছিলেন। তো এই কারণে তিনি সেখানে বলেছেন যে ফ্রেন্ডলি, স্বাভাবিক যে প্রশ্ন প্রাসঙ্গিক হতে হবে, এবং যেহেতু বিষয়টি চীনকে কেন্দ্র করে, চীন ভ্রমণকে কেন্দ্র করে, ফলে চীনের এই ভ্রমণকে কেন্দ্র করে যেন প্রশ্ন হয় আর প্রশ্নগুলো যেন ইন্টেলিজেন্ট হয়। তো এটাকে তুচ্ছ করে তাচ্ছিল্য করে প্রথমেই এটাকে স্যাটায়ার করে 71 টেলিভিশনের ফারজানা রূপা মাননীয় প্রধানমন্ত্রীকে যে প্রশ্ন করলেন যে আমি এই চীন সফরের বাইরে গিয়ে অন্য একটি প্রশ্ন করব, আর আমাকে বলা হয়েছে ইন্টেলিজেন্ট প্রশ্ন করার জন্য আমি একটা বোকার মতো প্রশ্ন করব। এটি প্রেস সচিবের জন্য ফারজানার উপর এই বক্তব্য অনেকটা চপেটাঘাত। এবং প্রেস সচিব যেভাবে ডমিনেট করার চেষ্টা করেছেন 71 টেলিভিশন তাকে রিগ্রেট করেছে, তাকে অপমান করেছে এবং তাকে প্রশ্নের মুখোমুখি করে দিয়েছে এই একটা বক্তব্যের মাধ্যমে। এটা ফারজানা রূপার ব্যক্তিগত প্রশ্ন ছিল বলে আমার কাছে মনে হচ্ছে না, এটা 71 টেলিভিশনের যারা রয়েছেন এটি সকলের মনের কথা। এবং নাইমুল ইসলাম খানের যে অ্যাপয়েন্টমেন্ট এটি সাংবাদিক মহলের একটা বিরাট গ্রুপ যে মেনে নিতে পারেননি, মনে প্রাণে মেনে নিতে পারেননি, তার একটা প্রমাণ এই যাকে বলা হয় প্রধানমন্ত্রী এই জায়গাতে হয়ে গেল। 2 নম্বর হলো যে এখানে প্রধানমন্ত্রী অন্যান্য সময় যেভাবে কথা বলেছেন বা বলেন, এবার তিনি ইচ্ছা করলে এই কথাগুলো বলতে পারেননি। কেন পারেননি? আর পারার কথাও নয়। এর কারণ হলো অনেকগুলো ঘটনা এই সময়টাতে ঘটছে। যখন কোনো একটা মানুষ স্বাভাবিক হিউম্যান বিং তিনি যদি হন, তিনি যদি দেবতা না হন, তিনি যদি জিন না হন, তিনি যদি ফেরেশতা না হন, তার মধ্যে যদি একটা হিউম্যান বডি থাকে, হিউম্যান মাইন্ড থাকে অ্যান্ড হিউম্যান ব্রেন থাকে, তাহলে এই সময়টিতে তার সব কিছু অসংলগ্ন হয়ে যাবে। নিজের ব্যক্তিগত একটা উদাহরণ দিই। 1/11 যখন হলো তখন নানা রকম চাপে আমি মানসিকভাবে একটু বিধ্বস্ত হয়ে গেলাম। সেনাবাহিনী থেকে অর্থাৎ 1/11-এর যারা কুশীলব তারা বিভিন্নভাবে আমাকে ডিস্টার্ব করছিল, এবং আমি তখন আওয়ামী লীগ রাজনীতির সাথে জড়িত এবং ফরিদপুরের সদরপুর চরভদ্রাসনী আসন থেকে মনোনয়ন চাচ্ছি, এবং আওয়ামী লীগের একজন ডোনার, একজন কর্মী, একজন মনোনয়ন প্রত্যাশী হিসেবে আমি তাদের সেই 1/11-এর কুশীলবদের তালিকাভুক্ত ছিলাম। তো এই কারণে আমি যাকে বলা হয় এত বেশি অসুস্থ হয়ে গেলাম, আমি দেশের বাইরে চিকিৎসা করতে গেলাম সপরিবারে, এবং সেখান থেকে আসলাম, এসে আমি আরও অসুস্থ হয়ে গেলাম। তো অসুস্থ হওয়ার পর একদিন দুপুরে আমার এক বন্ধুকে নিয়ে এই বারডেম হাসপাতালে গেলাম একটু ট্রিটমেন্ট করার জন্য। তো ডাক্তার যিনি প্রফেসর ছিলেন, বন্ধু মানুষ, তিনি আমার হাতে ওই প্রেশার মাপার যন্ত্র লাগালেন, যেটি সাধারণত ডাক্তাররা করেন আর কি। তো দেখলেন যে আপনার প্রেশার তো স্বাভাবিক আছে, এই কথাগুলো বলছেন। এমন সময় আমার একটা টেলিফোন এলো, আমার অফিস থেকে একটা ফোন করা হলো যে আমার অফিসে যৌথ বাহিনীর লোকজন ঢুকেছে এবং তারা ফাইলপত্র তছনছ করে ফেলছে এবং আমাকে খোঁজাখুঁজি করছে। তারা যতই বলছেন যে আমি অফিসের বাইরে, তারা অবিশ্বাস করে একবার আমার পার্সোনাল বাথরুমে যাচ্ছে, আমার পার্সোনাল রেস্টরুমে যাচ্ছে, আমার রুমের বিভিন্ন জায়গাতে খোঁজ খবর করছে। তো এই খবর যখন টেলিফোনে আমাকে জানানো হলো, আমি একা একা কথা বলছি, তো আমার মেশিন কিন্তু তখন লাগানো। তো ডাক্তার বললেন যে কোনো দুঃসংবাদ কিনা। আমি বলছি কেন? তো বলে যে আপনার প্রেশার এতক্ষণ দেখলাম স্বাভাবিক আছে, হঠাৎ করে এটা হাই হয়ে গেল, এবং এত বেশি হাই হয়ে গেল আমার মেশিন ভেঙে যাওয়ার মতো অবস্থা। তো আমি তাকে বললাম যে ভাই, আমার অফিসে এই যৌথ বাহিনীর লোকজন ঢুকে তাণ্ডব চালাচ্ছে, তো কাজে মেশিনটা খুলেন, এখন আপনার মেশিন কাজ করবে না। তো এটা হলো আমার নিজের একটা ব্যক্তিগত অভিজ্ঞতা, এবং আরও এরকম অনেক অভিজ্ঞতা রয়েছে। সিমিলারলি আরেকজন বিখ্যাত লোক, আমার চেয়ে অনেক অনেক বড় মাপের মানুষ এবং অনেক বিরূপ অবস্থা তিনি মোকাবেলা করেছেন, তিনি হলেন ব্যারিস্টার মইনুল ইসলাম। ইত্তেফাকের সম্পাদক মণ্ডলীর সভাপতি ছিলেন এবং সাহসী মানুষ, তারপর বিরূপ পরিস্থিতি মোকাবেলা করা মানুষ, এবং এই বাংলাদেশের প্রেক্ষাপটে সর্বোচ্চ জায়গাতে সব সরকারের আমলে যারা খেলেছেন, নাটাই যাদের হাতে ছিল, তাদের মধ্যে ব্যারিস্টার মইনুল এবং তার ভাই আনোয়ার হোসেন মঞ্জু, এরা দুজন খুবই গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব। তো সেই ব্যারিস্টার মইনুল পরিবেশ পরিস্থিতিতে পড়ে কি হলেন, তিনি পুলিশ সদর দপ্তরে, ঢাকা মেট্রোপলিটন পুলিশ সদর দপ্তরে তিনি যখন 1/11-এর সময়
তিনি যখন উপদেষ্টা ছিলেন এবং সবচেয়ে পাওয়ারফুল উপদেষ্টা, তার চেয়ে পাওয়ারফুল কোনো উপদেষ্টা ছিলেন না, তিনি ছিলেন সরকারের মুখপাত্র। এমনকি মঈনুদ্দিন বলেন, ফখরুদ্দিন বলেন, ব্যারিস্টার মঈনুলের চেয়ে কেউ পাওয়ারফুল ছিল না। কি কারণে হলো? তাকে বাদ দেওয়া হলো এবং সেই খবরটি যখন তাকে জানানো হলো সেই সময় তিনি বক্তব্য দিচ্ছিলেন টেলিফোনে অথবা কানে কানে, আমার এখনো মনে নাই সেই দৃশ্য টেলিফোনে, মানে আমি এখনো টেলিভিশন পর্দায় সেই দৃশ্যটা স্মরণ করতে পারি। তো তিনি বক্তব্য দিচ্ছিলেন, তাকে কেউ জানানো হলো যে আপনার সেই উপদেষ্টাগিরি শেষ। মুহূর্তের মধ্যে তিনি পাজল হয়ে গেলেন এবং তিনি এলোমেলো বক্তব্য দেওয়া শুরু করলেন, এলোমেলো। তো এই হলো মানুষের বাস্তব অবস্থা। মানুষ যখন বিপদে থাকে, বিপত্তিতে থাকে, সমস্যার মধ্যে থাকে, তখন তার সবকিছু কিন্তু এলোমেলো হয়ে যায়। তিনি সুপারম্যান হলো, এমনকি জুলিয়াস সিজার, এমনকি আলবার্ট আইনস্টাইন, এমনকি টমাস আলভা এডিসন, এমনকি পৃথিবীর সর্বকালের সেরা যেগুলো মহামানব, তাদের মধ্যে অন্যতম লিওনার্দো দা ভিঞ্চি। অলৌকিক ক্ষমতার অধিকারী ছিলেন এই সকল মহামানব, অলৌকিক ক্ষমতার অধিকারী ছিলেন। আল্লাহ তার জ্ঞান ভাণ্ডারকে বিশেষভাবে তাদের মধ্যে ঢেলে দিয়েছিলেন। মাইকেল অ্যাঞ্জেলো, তারপর লিওনার্দো দা ভিঞ্চি, বার্টন রাসেল, নিকোলাস টেসলা, টমাস আলভা এডিসন, আলবার্ট আইনস্টাইন, স্যার আইজাক নিউটন, তারা যে ধর্মই হন না কেন, আল্লাহ রাব্বুল আলামিন তার হেকমতের যে ভান্ডার এদেরকে তুলে দিয়েছিলেন। এই মানুষগুলো যখন বিপদে পড়েছে, গ্যালিলিও যখন বিপদে পড়েছেন, সক্রেটিস যখন বিপদে পড়েছিলেন, তখন কিন্তু সবাই এলোমেলো আচরণ করেছিলেন। বিপদের সময় তাদের কারোরই হুঁশ ছিল না। আমাদেরও মানে আমাদের ইসলাম ধর্মের অনেক মহামানব, আমি বললে হয়তো অনেকে এখন বিতর্ক করবেন, তারাও যখন বিপদে পড়েছেন, এমনকি অনেক নবী রাসূল বিপদে পড়েছেন, এবং বিপদে পড়ে কিন্তু ওই সময়টিতে তারা কাণ্ডজ্ঞান হারিয়ে ফেলেছেন, তাদের হুঁশ ছিল না। আমরা এই কোরআন শরীফে যেমন সূরা মারিয়াম পড়ি, তো এখানে দুজন নবী, হযরত জাকারিয়া আলাইহিস সালাম এবং হযরত ইয়াহিয়া আলাইহিস সালাম, পিতা পুত্র। তো তারা যখন বিপদে পড়লেন এবং তাদেরকে যখন মেরে ফেলার জন্য ধাওয়া করা হলো, তখন তারা দিক বিদিক কাণ্ডজ্ঞান হারিয়ে দৌড়ানো পালানো শুরু করলেন। একটি গাছ তাদেরকে আশ্রয় দিল, মানে একজনকে আশ্রয় দিল। আমি এই মুহূর্তে যা হোক ইন ডিটেলস যারা তাফসীর করেন, ওয়াজ করেন, তারা এটা নিয়ে বিতর্ক করতে পারেন, যার জন্য আমি ওদিকে আর গেলাম না। যা হোক সেটি হলো যে সবাই এরকম বিপদের মধ্যে পড়ে তারা কিংকর্তব্য বিমূঢ় হয়ে পড়েছিলেন। এমনকি হযরত ইউনূস আলাইহিস সালাম, তিনি যখন বিপদে পড়লেন তখন তিনি কিংকর্তব্য বিমূঢ় হয়ে পড়েছিলেন। তো সেই দিক থেকে এই জমানায় যারা রাজনৈতিক ব্যক্তিবর্গ রয়েছেন, তারাও বিপদে পড়লে কিংকর্তব্য বিমূঢ় হয়ে যান, এবং এই সময়টিতে তাদের আশেপাশে যারা কম ক্ষতিগ্রস্ত লোক, তারা কিন্তু তাদেরকে জনগণের সম্মুখে আনেন না, তাদেরকে আলাদা রাখেন, একাকিত্ব রাখেন এবং তাদেরকে গ্রুমিং করেন, বিভিন্নভাবে গ্রুমিং করেন। তো মাননীয় প্রধানমন্ত্রী চীন সফর এসছেন, একেবারে এটা নির্ভেজাল সত্য কথা যে চীনে কোনো ইতিবাচক ঘটনা ঘটেনি। শুধু তাই নয়, এখানে অনেক নেতিবাচক ঘটনা ঘটেছে, যেটি সামাল দেওয়ার মতো অবস্থা মাননীয় প্রধানমন্ত্রী না হয়ে যদি অন্য কেউ হতেন, এখানে তার চেয়ে যদি সুপারম্যান হতেন, তার অবস্থা আরো খারাপ হতো। 2 নম্বর হলো যে মাননীয় প্রধানমন্ত্রী যখন বাংলাদেশে এসেছেন, আসার পর এখানকার যে রাজপথ, শিক্ষকরা আন্দোলন করছে, ছাত্ররা আন্দোলন করছে, এই অবস্থাতে তার মন ভালো থাকার কথা না। 3 নম্বর হলো রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ পদ পদবি থাকার কারণে অনেকগুলো গোপন সংবাদ তার কাছে আসে, সেটা বাংলাদেশ ব্যাংকের সংবাদ, জাতীয় রাজস্ব বোর্ডের সংবাদ, এরপরে এক্সপোর্ট প্রমোশন ব্যুরোর সংবাদ, রেভিনিউ কালেকশনের সংবাদ। পকেটে টাকা না থাকলে আছে না যে গরু হারিয়ে গেলে মানুষের মাথা ঠিক থাকে না। একসময় মানে আমরা ছোটকালে সেই গোপাল ভাঁড়ের গল্প শুনেছি যে তিনি নিজের স্ত্রীকে মা বলে ডাকছেন, তো সে বলছে যে হায় হায়, এটা কি ধরনের, লোকটা কি মাথা খারাপ হয়ে গেল কিনা। তখন তিনি বললেন যে মাগো, গরু হারালে সবারই এই অবস্থা হয়। তো পুরুষ বলেন, নারী বলেন, মানুষের পকেটে টাকা না থাকলে, অর্থবৃত্ত না থাকলে কারো মাথা ঠিক থাকে না। এখন রাষ্ট্রের হাতে টাকা নেই, সবাই জানে ব্যাংক ফোকলা হয়ে গেছে, না আছে ডলার, না আছে টাকা। কিন্তু প্রতিদিনই হাজারো রকম সমস্যা, এইগুলোর একটা ইতিবাচক অবস্থা সৃষ্টি না করে এই সময় প্রধানমন্ত্রীর উচিত ধ্যান করা, এই সময় প্রধানমন্ত্রীর উচিত জায়নামাজে বসে থাকা, তসবিহ করা, তাহলিল করা, এই সময় উচিত প্রধানমন্ত্রীর উমরা করতে যাওয়া। এটি তাকে মানসিক প্রশান্তি দেবে। তো তার আশেপাশে যারা লোকজন আছেন, তারা এই মেডিটেশন সম্পর্কে কোনো ধারণা তাদের নেই, এবং তারা সবাই সুবিধাভোগী, সবাই লোভী, এবং তাদের মধ্যে ঠিক ওই রকম স্পিরিচুয়াল পাওয়ার, প্রধানমন্ত্রীর যে আশেপাশে যে সমস্ত লোকজন আছে, এদের একজনেরও স্পিরিচুয়াল পাওয়ার, প্রধানমন্ত্রী যে জিনিসটি বিশ্বাস করেন সেই স্পিরিচুয়াল পাওয়ার সম্পন্ন লোক একজনও নেই। ফলে কি হলো, তাকে এই একটা সংবাদ সম্মেলনে আনা হলো, এবং এই সংবাদ সম্মেলনকে কেন্দ্র করে এখন যে সকল আলোচনা হচ্ছে, সমালোচনা হচ্ছে, এবং যে সকল ঘটনা ঘটছে রাজপথে, রাজপথের ভিতরে এবং বাইরে, রাজপ্রাসাদের ভিতরে এবং বাইরে, সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্ষেত্রে, যা কিনা আওয়ামী লীগের জন্য নানা রকম বিব্রতকর পরিস্থিতি তৈরি করেছে। আশা করি যারা আমার এই ভিডিও দেখবেন তারা ভুল বুঝবেন না। আমরা যে কয়জন লোক এখনো বাংলাদেশে আছি, টুকটাক বলে যাচ্ছি,
এখন আমাদের মধ্যে আসলে কারোর প্রতি কোনো ম্যালিস নেই। এবং ব্যক্তিগতভাবে আমি বলতে পারি যে আমি এখন যে দলই করি না কেন, আমি এই দেশকে ভালোবাসি, এই দেশ ভালো থাকুক, দেশের জনগণ ভালো থাকুক, এবং সবসময় আল্লাহর কাছে দোয়া করি যে আল্লাহ তুমি যোগ্য লোকের হাতে আমাদের এই নেতৃত্ব দাও। এর কারণ হলো আমরা জানি না যে আওয়ামী লীগের পরিবর্তে বিএনপি আসলে ভালো হবে কিনা, বা কোনো তৃতীয় শক্তি আসলে ভালো হবে কিনা। আল্লাহর উপর এটা ছেড়ে দিয়েছি যে আল্লাহ যার হাতে এই রাষ্ট্র ক্ষমতা থাকলে এই দেশ ভালো চলবে, দেশের মানুষ নিরাপদ থাকবে, সুন্দর একটি ভবিষ্যৎ হবে, গণতন্ত্র আসবে এবং একটা মর্যাদাবান জাতি হিসেবে আমরা প্রতিষ্ঠিত হতে পারবো। আল্লাহ তার হাতেই তুমি রাষ্ট্র ক্ষমতা ন্যস্ত করো এবং তার দ্বারাই দেশ পরিচালিত করো। কাউকে পক্ষপাতিত্ব করে আমি মোনাজাত করি না, আমি এইভাবে দোয়া করি। কাজে আমার এই বক্তব্য কেবলমাত্র দেশের মানুষের জন্য, কোনো ব্যক্তিকে আঘাত করার জন্য নয়, কোনো ব্যক্তিকে মহিমান্বিত করার জন্য নয়, কিংবা কোনো কাউকে তেল দিয়ে কোনো স্বার্থ হাসিলের জন্য নয়। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দেশবাসী, শুরু থেকে শেষ পর্যন্ত যারা এই ভিডিওটি দেখেছেন সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা এরকম নিউজ ভিডিও পেতে পছন্দ করেন তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। যারা এখন এই ভিডিওটি শেয়ার করেননি, এই ভিডিওটি দ্রুত শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন। আজকের মতন এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে ইনশাল্লাহ।